আরে রাকিব, যে তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো, যে ভেতরে এসো বসো। না ভাইজান, এসেছিলাম একটু কথা বলতে। দেখলাম ভাবিরা রান্না করছে, একবার ডেকেছিলাম শোনেনি, তাই দাঁড়িয়েছিলাম একটু। শিকদার সাহেব রাকিবের পিঠে হাত রেখে বললেন, আরে বলে ফেলো তো, কি বলবে? বেশ, শুনুন। আমার তো দুটো বাচ্চা, একজন মাধ্যমিক আর একজন তো কলেজে উঠলো। কথা হচ্ছে ওদের পড়াতে তেমন মন নেই, মানে বড়টা যা পড়ে, ছোটটা বিচ্ছু। শুনেছি আপনার বৌমা নাকি শহরে নাকি কোচিং সেন্টারে পড়াতো বাচ্চাদের, বেশ সুনাম আছে সেখানে। আবার কালকে স্ত্রীর মুখ থেকে শুনলাম অনার্স ফার্স্ট ইয়ারে পেয়েছে। এটা চণ্ডীখানিক কথা না। সেই জন্য এসেছিলাম, স্কুলের টিচারদের পড়লো, কোনো উন্নতি নেই, তাই বাধ্য হয়ে এখানে আসা। যদি সুপ্রভা কয়দিন পর আমার বাচ্চা পড়াতো, কিছু মনে করবেন না। ওকে তো আমি চিনি, আগে তো ওই এলাকাতেই থাকতো, সেই জন্য বললাম। শিকদার সাহেব চুপ করে রইলেন। সুপ্রভা নিজে আগ বাড়িয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। একটু করে শিকদার সাহেব নিজেই বললেন, হ্যাঁ রাকিব, তা যা ঠিক বলেছ। আমার ছেলের বউ পড়াশোনা বেশ ভালো, রেজাল্টও করেছে সব দুর্দান্ত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবখানে রেজাল্ট ভালো এসেছে। সবাই তো এত ভালো ভালো রেজাল্ট করতে পারে না, আমার বৌমা সুপ্রভা পেরেছে। পড়ালেখায় খুব মনোযোগীও। তুমি বাচ্চাদের পড়াতে দিতে পারো যদি সুপ্রভার কোনো আপত্তি না থাকে। নাস্তা নিয়ে আসার সময় সুনেরা স্বামীর মুখ থেকে সুপ্রভার প্রশংসা শুনে অবাক হয়ে যায়। সুপ্রভা অবাক হয় বটে শিকদার সাহেবের প্রশংসা শুনে। শিকদার সাহেব তো এতদিন তার সাথে কথাই বলেনি ভালো করে, আর আজকে প্রশংসা করছে। রাকিব দাঁড়িয়ে থাকা সুপ্রভাকে জিজ্ঞেস করে। তোমার কোনো আপত্তি নেই তো? সুপ্রভা হাসি মুখে জবাব দেয়, না কাকু, আমার কোনো আপত্তি নেই, বরং আমি তো অবসর সময়ই পার করি। আপনার বাচ্চাদের পড়ালে আমার সময়ও কেটে যাবে। তাহলে ঠিক আছে, কালকে থেকে আমার বিচ্ছুদের তোর কাছে আসতে বলবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, তিনজনের জন্য আমি তোকে বেশ ভালো পরিমাণেই টাকা দিব। টাকা নিয়ে চিন্তা করবেন না কাকু, আপনি ওদের পাঠিয়ে দিন নিশ্চিন্তে। সুপ্রভার কথা শুনে নিশ্চিত মনে বাড়ি থেকে চলে গেলেন সুপ্রভা। তৎক্ষণাৎ সুনেরা বেগম এসে স্বামীর পাশে বসলেন। কি গো, তোমার ব্যাপারটা কি শুনি? শিকদার সাহেব ভ্রু কুচকে স্ত্রীর পানে তাকালো। কিসের ব্যাপার? তুমি সুপ্রভার প্রশংসা করলে, এতদিন তো খুব রেগে রেগে কথা বলতে। আরে প্রশংসা করব না? জানো কালকে আমি বাইরে গেছি, ওরই লোকেরা তো সুপ্রভার নামে প্রশংসায় পঞ্চমুখ ছিল একেবারে। আমাকে মিষ্টি কিনে খাওয়ানোর আবদারও করেছে। মেয়েটাকে কত কষ্ট করে বাবা পড়ালেখা করিয়েছে, তার উপরও এত ভালো ভালো রেজাল্ট করেছে সব পরীক্ষাতে, ওর প্রশংসা করব না? সুনেরা বেগম স্বস্তির নিঃশ্বাস নিলেন। যাক, তুমি যে মেয়েটার কদর বুঝেছো, এতেই খুশি। বলেই সুনেরা বেগম রান্নাঘরে চলে যায় কাজে হাত লাগাতে। সবে নাস্তা বানানো শেষ, এখনো রান্না বাকি আছে। সুপ্রভা দাঁড়িয়েই ছিল, তখনই শিকদার সাহেব ডাক দিলেন। শোনো সুপ্রভা, এখানে এসো। সুপ্রভা শিকদার সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ বাবা, বলুন। হবে নাকি আর এক কাপ চা? তোমার শাশুড়িকে বলো না, কিন্তু সে ঘ্যান ঘ্যান করবে আমার সাথে। এরকম কণ্ঠে শিকদার সাহেবকে চায়ের আবদার করতে দেখে হাসি পেল সুপ্রভার, তবুও হাসল না। কিন্তু বাবা, 1 ঘন্টাও হয়নি আপনি চা খেলেন, এখন আবার খাবেন? সুপ্রভা আরো না করল না, রান্নাঘরে চলে গেল। চায়ের কাপ নিয়ে আসতে চা দিতে শিকদার সাহেব একগাল হেসে চা খেতে লাগলো মনের সুখে। সুপ্রভা বেশ আনন্দ নিয়ে দু চোখ ভরে দেখতে লাগলো তবে তার শ্বশুর মশাইয়ের হাসি মুখ। এবার বুঝি শ্বশুর আর বৌমার ভিতরকার দূরত্ব ঘুচবে, সেই আশাতেই রইল সুপ্রভা। বিকেলের দিকে সোফায় বসে বসে টিভি দেখছিল সুপ্রভা। বেশ অনেকক্ষণ ধরেই টিভি দেখার কারণে আর ভাল লাগছে না। এবার টিভিটা বন্ধ করে দিয়ে এমনিই বসে রইল। সুপ্রভার সঙ্গী হলো তার শাশুড়ি মা। এভাবে এমনি করে বসে আছো যে? কিছু না মা। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, ফ্যানের বাতাসে কি রকম করে উঠছে। চুলে তেল দাও না তুমি? মা, আসলে এত খেয়াল করা হয় না। সুনেরা বেগম একটু ভিতরে গিয়ে তেলের বোতল আর চিরুনি নিয়ে আসলেন। তুমি একটু সোফা থেকে নেমে ফ্লোরে বসো তো দেখি বৌমা। সুপ্রভা কিছুটা অবাক হলেও ধারণা করতে পারল তার শাশুড়ি মা এখন ঠিক কি করবে। সুপ্রভা শাশুড়ির কথা অনুযায়ী ফ্লোরে নেমে বসলো। সুপ্রভার বরাবর সোফাতে বসেছেন সুনেরা বেগম। বসেই সুপ্রভার চুলগুলো খুলে দিল। লম্বা কালো ঘন চুলগুলো সুপ্রভার পিঠে আছড়ে পড়ল। মা, আপনি কি আমার মাথায় তেল দিয়ে দেবেন? তুমি বুদ্ধিমতী মেয়ে, বুঝেছো?
যখন তখন আর জিজ্ঞেস করছো কেন বলো তো? চুপচাপ বসে থাকো। চুলের যা অবস্থা করেছো, এরকম করলে তো চুল সব নষ্ট হয়ে যাবে। একটা কথা মনে রেখো, নারীর কেশেই বেশ, বুঝলে? সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সোনেরা বেগম প্রথমে চুলগুলো চিরুনি দিয়ে এর ভালো মতন আঁচড়ে নিল। তারপর বিলি কেটে কেটে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যত্ন সহকারে তেল দিয়ে দিতে লাগলো। এই সময়টা সুপ্রভার এত আরাম লাগছে যেন এখনই ঘুমিয়ে পড়বে। বাপের বাড়িতেও ঠিক তার মা কাকি এরকম করে চুলে তেল দিয়ে দিত। সুপ্রভা খেয়াল করলো চুলে তেল দেবার পরও তার শাশুড়ি মা চুলে বিলি কেটে কেটে চিমটি দিয়ে দিচ্ছে। চুলের গোড়ায় যাতে সুপ্রভার আরাম লাগছে বেশ। মা, আপনি ঠিক আমার নিজের মায়ের মতন চুলে তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। আমার মাও এরকম করতো জানেন। আমাকে তুমি বলে ডাকো? মা, তাহলে মা বুঝি মেয়ের চুলে একটু তেল দিয়ে দিতে পারে না? সুপ্রভা অবাক হলো না, বেশ খুশি হলো। আমি সত্যি ভাগ্যবতী মা যে আপনাদের মতন সুন্দর একটা পরিবার পেয়েছি। বৌমার কথা শুনে সোনেরা বেগম হাসলেন। জানো, আমারও একটা মেয়ে ছিল, কিন্তু খোদা তাকে নিজের কাছে নিয়ে গিয়ে তোমাকে পাঠিয়েছে আমার মেয়ে হিসাবে। সে মেয়ের খেয়াল রাখবো না? সুপ্রভার বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তার শাশুড়ি মাকে, হাসি মুখে বলল, একদম, আমিও আমার মায়ের খেয়াল রাখতে পারি। এবার আপনি বসুন তো দেখি, আমি আপনার চুলে তেল দিয়ে দিচ্ছি। সোনেরা বেগম আর না করলেন না। দুই শাশুড়ি বৌমা মিলে কথাবার্তায় পেরিয়ে গেল বিকেল। সন্ধ্যাবেলা অনিল অফিস থেকে এসেই সুপ্রভার বাচ্চাদের পড়ানোর কথা শুনে বেজায় চটেছে। কারণ একটাই, এখন সুপ্রভা বিবাহিত, একে তো সংসার আছে, তার উপর নিজের পড়াশোনা। এসবের ভিড়ে নিজের পড়াশোনার ক্ষতি হবে সেটা ভেবেই সুপ্রভা কিছুতেই থামাতে পারছে না যেন অনিলকে। আরে আপনি আমার কথা তো শুনবেন নাকি? এত রেগে গেলে কি করে হয় শুনি? আর তুমি যে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছো তার বেলায়? আর তার বেলায় কিছু হয়নি। তুমি বুঝতে পারছো না, কিছুদিন পর যখন মাস্টার্সে ভর্তি হবে তখন তোমারই পড়াশোনার চাপ বাড়বে। আর ভুলে যেও না, সংসার সামলে পড়াশোনা করাটা কতটা চাপের হয়ে যাবে। কুলাতে পারবে তো তুমি? কেন পারবে না? বাপের বাড়িতে থাকতে তো ডাবল করতো। তাহলে এখন কি হয়েছে? সমস্যা তো নেই আমি যা দেখছি। বিকেল বেলা তো অবসরেই থাকে। অনিলের কথার উত্তর দেবার আগেই শিকদার সাহেব এসে উত্তর দিলেন। সুপ্রভা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না শিকদার সাহেব সুপ্রভার সাপোর্টের কথা বলবে। বাবা, সুপ্রভার ড্রিম কি? একটা চাকরি করবে ভালো পজিশনে, তাই তো? ছোটবেলা থেকে সেই চেষ্টাই করে আসছে। এখন ভালো পজিশনে চাকরি করতে গেলে নাম্বার নিশ্চয়ই ভালো লাগবে। এখন ও বাচ্চাদের বাড়িতে এনে পড়ালে টাইম কোথায় পাবে? অনিল, এত তাড়াহুড়ার কিছু নেই। ওরা বিকালের পর পর আসবে। সুপ্রভা তো রোজ রোজ ভার্সিটি যাবে না। যেদিন ঘরে থাকবে সেদিন বিকালবেলা বাচ্চারা পড়তে আসবে। আর তাছাড়া রাকিব আমাদের প্রতিবেশী, মুখের উপর তার না করা যায় না। সুপ্রভা ভালো রেজাল্ট করেছে সেটা জেনেই ওর উপর ভরসা করে নিজের সন্তানদের পড়ানোর কথা বলছে। অনিল সোফাতে বসলো। সুপ্রভা বুঝলো অনিল তার পড়াশোনার জন্যই রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, দেখুন, কিছু মনে করবেন না। এই যে আমি ভার্সিটি যাব, খরচ পাতিও তো লাগবে তাই না? আমাদের ওখানে অত খরচ হতো না। আমি বাসা থেকে যেতাম, আবার কোচিং সেন্টারে টুকটাক কাজ করে খরচা মিটিয়ে নিতাম। কিন্তু এখন তো আমি একেবারে অবসর। বলুন, নিজের তো কোনো খরচও ওঠাতে পারছি না। এটা সমস্যা? আরে আমি তো চাকরি করছি, তাতে সংসারের খরচ হয়েও ঢের যাচ্ছে। এই তো 4 জনের সংসার আমাদের। একটু বোঝার চেষ্টা করুন না। আপনি আমার স্বামী, আমার সব দায়িত্ব আপনার, কিন্তু তবুও আমার নিজেরও কেমন একটা লাগে। তাছাড়া উপায় না থাকলে হতো, কিন্তু উপায় যখন এসছে ছাড়ি কি করে বলুন? পাশ থেকে শিকদার সাহেব উত্তর দিলেন, হ্যাঁ তাই তো। সুপ্রভা ছেলে মেয়েদের পড়ালে যেমন নিজে আর্ন করতে পারবে, তেমনি ওরও সময়ও যাবে, ভালোও লাগবে। তাছাড়াও তো আর ভার্সিটি এখান থেকে অত দূর রোজ রোজ যেতে পারবে না। তুই আর আপত্তি করিস না অনিল। স্বামীর কথায় স্ত্রীও তাল মেলালো। সেটাই রে অনিল বাবা, তুই রাজি হয়ে যা। সংসারের কাজ আমিই তো করে দেই বেশি, সময় লাগবে না। শুধু শুধু বৌমাকে বারণ করিস না, ওর ইচ্ছে যখন হয়েছে তখন করুক। আগে তো কোচিং সেন্টারে পড়তোই। তোমাদের যা খুশি তাই করো, আমি আর বারণ করবো না কিছু। তবে বাবা মা তোমরা দুজনে সাই দিচ্ছ তো, আমি কিছু বলবো না। শুধু 1 বছর পর ওর মাস্টার্সের ফাইনাল রেজাল্ট দেখবো। কথাগুলো বলেই অনিল রেগে মেখে সিঁড়ি পেয়ে নিজের রুমে চলে গেল। নিচে দাঁড়িয়ে রইল শিকদার সাহেব আর সোনেরা বেগম। সুপ্রভা, অনিল এমনই। তুমি তোমার লক্ষ্যে সফল হও, দোয়া করি। শ্বশুর মশাইয়ের কথা শুনে ভিতরটা আনন্দে ভরে গেল সুপ্রভার। সেই আনন্দের কাছে অনিলের রাগ যেন গায়েই লাগছে না।
শুধু খুশি খুশি লাগছে শ্বশুর মশাইকে নিজের সাপোর্টে পেয়ে। আজান পড়তেই শিকদার সাহেব মসজিদের জন্য রওনা দেন। সোনেরা বেগম রুম থেকে একটা সুন্দর গাঢ় গোলাপি রঙের একটা কাপড় আর তার সাথে ম্যাচিং জুয়েলারি নিয়ে এসে হাজির হলো সুপ্রভার সামনে। মা, এই শাড়ি গহনা এখানে নিয়ে এসেছেন যে আপনার আলমারি থেকে? শুনো, তবে এগুলো সেই তোমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন বিয়ের প্রথম প্রথম। আমার তো মেয়ে নেই, যাও একটা ছিল, সে আল্লাহই নিয়ে গেল। এগুলো পড়েছিল, ভেবেছিলাম ছেলের বউকে দিব, তাই নিয়ে আসলাম। ছেলে তো আমার রাগ করে বোম হয়ে আছে। যাও একটু সেজে গুজে মন গলাও তো দেখি। সুপ্রভা সোনেরা বেগমের দিকে বেশ খানিকক্ষণ তাকালেন। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি নয়, নিজের বাড়িতেই আছে। মেয়ে নেই কে বলেছে? আপনি যদি আমার মা হতে পারেন, আমি বুঝি আপনার মেয়ে নই? সোনেরা বেগম হেসে সুপ্রভাকে বুকে জড়িয়ে নিলেন। একটু পর সুপ্রভা রুমে গেল। অনিল বারান্দায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে মুভি দেখছে। সেই সুযোগে সুপ্রভা পরানোর জামা খুলে শাশুড়ির দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে ধরল। পুরোনো দিনের শাড়ি হলো, ডিজাইনটা বেশ সুন্দর। সেটার সাথে ম্যাচিং করে গয়না পরে নিল। সব সময় চুল বেঁধে রাখে, আজকে আর চুল বাঁধল না, খোলা ছেড়ে দিল। অনিলের পিছনে গিয়ে দাঁড়ালো। অনিল দেখেও চুপটি করে আছে রাগে। সুপ্রভা পিছন থেকে অনিলের গলা জড়িয়ে ধরল। অনিলের কোনো রেসপন্স না পেয়ে সামনে আসলো। দেখুন তো আমাকে কেমন লাগছে। অনিল এক প্রকার সুপ্রভার দিকে তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে নিল আবার। সুপ্রভা কিছুক্ষণ বসলো, তারপরই রাগ উঠে গেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে যেই না চলে যাচ্ছিল, অমনি অনিল সুপ্রভার হাত ধরে হ্যাঁচকা টান দিতেই সুপ্রভা অনিলের বুকে এসে পড়ে। সুপ্রভা কাছে আসতেই অনিল সুপ্রভাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে সুপ্রভার পিছন থেকে চুলগুলো সরিয়ে নিয়ে সামনের দিকে রাখলো। উন্মুক্ত ঘাড়ে চুমু দিতেই সুপ্রভা কেঁপে উঠল কিঞ্চিত পরিমাণ। ফের দ্বিতীয় চুমু দিল অনিল সুপ্রভার ঘাড়ে। রাগ করেছিলাম আমি, আর রাগ ভাঙাতে এসে উল্টো তুমি নিজে রাগ করে চলে যাচ্ছ। আপনি তো ফিরেও দেখছেন না আমার দিকে, কি করব? আমি ফিরে তাকালে আর তুমি তাকিয়ে থাকতে পারবে? সুপ্রভার অকপটে উত্তর। কেন পারবো না? 100 বার পারবো। বেশ, তবে দেখি পারো কিনা আমার স্পর্শে তুমি স্থির হয়ে থাকতে। সুপ্রভা লজ্জায় দৃষ্টি নত করল। অনিল সুপ্রভার তার কোলে বসিয়ে দিয়ে কপালে গাঢ় বেশ চুম্বন এঁকে দিল। চারিদিকে কেউ নেই, প্রায় জনমানবহীন শূন্য রাস্তা। দিনের বেলাতেও এরকম হবে আশা করেনি। হলুদ রঙের থ্রি পিস পরা মেয়েটা। যদিও দিনের আলো ঘুচে একটু পরে রাত হবে, তবুও এখন এই দিনের বেলাতে জায়গাটা এত নির্জন। রাতের বেলা কি হবে? যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? বেশ অনেকক্ষণ পরপর কয়েকটা গাড়ি শো শো করে চলে যাচ্ছে। পুরো রাস্তাটাই ফাঁকা, চারিদিকে শুধু রাস্তায় দেখা যাচ্ছে। বেশি একটা ঘরবাড়ি বা দোকানপাট কিছুই নেই। ওকে মেরে দেখলো সামনে বেশ অনেকগুলো গাছপালা মিলে জঙ্গলের মতন হয়ে আছে। হুট করেই কাঁধে কারো স্পর্শ পেতেই জ্ঞান হারালো মেয়েটি। চোখ খুলতেই রাস্তার সাইডে কারো কোলের মধ্যে নিজেকে দেখতে পেয়ে ভরকে ওঠে নিপা। তড়িঘড়ি করে বসা থেকে উঠে পড়ে। ভালো করে তাকিয়ে দেখে এখন প্রায় অন্ধকার হওয়ার পথে। আরো একটু লক্ষ্য করতেই পাশে দাঁড়িয়ে থাকা হামিদকে দেখতে পেয়ে মাথায় রাগ চওড়া হলো ভীষণ ভাবে। আপনি এই সময় এখানে কি করছেন? আমার পিছু নিতে এসেছেন বুঝি? আশ্চর্য তো, আমি তোমার পিছু কেন করতে যাব খামোকা? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি যাবার জন্য, তখনই তোমার সাথে দেখা হলো, ব্যাস এটুকুই। নিপা শান্ত হলো, রাগ কমিয়ে নিয়ে বলল, ঠিক আছে, আপনি আপনার রাস্তায় চলুন। না, তোমাকে এইখানে একা ছেড়ে আমি যাব না। হামিদের কথায় নিপার রাগ পুনরায় চেপে বসলো। রাগত স্বরে হামিদকে বলল, বেশ, আপনি আমার পিছু ছাড়বেন না তো? একবারের জন্য আটকে রাখতে চান আমাকে আপনার কাছে? হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনার চোখে দেখায় আমাকে ভালো লেগেছে, মোহ কেটে যাবে। এমনিতেই একবার ডিভোর্সি বদনাম নিয়েছি, দ্বিতীয়বার কোনো বদনাম মাথায় নিতে পারবো না আমি। আরে বোঝার চেষ্টা করো, আমি আজীবন তোমার পাশেই থাকবো, কথা দিলাম। বেশ, চলুন তবে। কোথায় যাবো এই সময়? নিপা হামিদের কথায় প্রতি উত্তর করলো, চলুন না, আপনার এতদিনের ইচ্ছে, এতগুলো মাস আমার পিছে পড়ে আছেন, আজকে চলুন দেখি। নিপা আর হামিদের কোনো কথার অপেক্ষা না করে হামিদের হাত ধরে টেনে নিয়ে চলে গেল সেখান থেকে। কিছু দূর হাঁটার পরপরই কাজী অফিসের সামনে আসলো। এইখানে কেন এসেছো নিপা? কাজী অফিসে কি মানুষ নাচতে আসে? বিয়ে করতেই তো আসে নাকি?
আপনার তো এতদিনের শখ আমাকে বিয়ে করবার, সর্বদা আমার পিছু পিছু পড়ে থাকেন। চলুন এবার বিয়েটা সেরে নেওয়া যাক। মজা করছো না তো নিপা? মজা করছি বলে মনে হচ্ছে? তাহলে আপনারই ভুল। আপনার তো আমাকে ভাল লাগে করেন। নিন এবার বিয়ে করে ঘরে তুলুন আমাকে। নিপার কথায় হামিদ আসলো। সেটা দেখে নিপার রাগ বেড়ে গেল। সে তো হাসার মতন কোনো কথা বলেনি। তাহলে আপনি হাসছেন কেন? বিয়ে বললেই হয়ে যায় না মেয়ে? প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী এসব তো লাগে নাকি? তুমি কালকে সকালে 11টায় রেডি থেকো, আমি নিতে আসবো। কথাগুলো বলেই হামিদ চলে যায় সেখান থেকে। নিপা অবাক হয়ে তাকিয়ে থাকে। ভেবেছে মানুষটা আর 5টা ছেলের মতন ওকে শুধু বিরক্তই করে যাবে। সেজন্য ভেবেছিল কাজী অফিসে নিয়ে আসলে সমস্ত বাহানা উড়ে যাবে। কিন্তু না, হামিদ নিপার ধারণা পুরো বদলে দিয়েছে। কোথাও কেন জানি নিপারও ভালো লাগতে শুরু হলো একটু একটু করে। যাক, কেউ তো আছে পরিশেষে তাকে দেখার জন্য। এবার অপেক্ষা কাল সকালে ঠিক কি হয়। যদি বিয়ে সত্যিই হয় তাহলে নতুন করে কাউকে নিয়ে বাঁচার আশা দেখতে পাবে নিপা। পেরিয়ে গেছে আরো কয়েকদিন। সুপ্রভা এখন ভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়ে গেছে। আজকেও প্রথম ক্লাসে যাবে, যদিও সেই একই চেনা জায়গা। তবুও শ্বশুরবাড়ি থেকে বেশ অনেকখানি পথ। সকাল সকাল বেরোতে হবে, নইলে ক্লাসে পৌঁছতে দেরি হবে। সকালে আজানের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তার জন্য পরোটা বানানো কমপ্লিট করে নিয়েছে। সুনেরা বেগম তখন নামাজ পড়া, তসবিহ গোনা শেষ করে রান্নাঘরে এসে দেখতে পায় সুপ্রভা সবজি কাটছে। আরে সবজি কাটছো কেন তুমি এত তাড়াতাড়ি? আগে তো নাস্তা বানাতে হবে, তারপর রান্না বান্না। মা, আজকে তো আমার ভার্সিটি আছে, তাই একটু তাড়াতাড়ি বের হতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি নাস্তা করে দিয়েছি। সুনেরা বেগম ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে দেখে সবে 6টা বেজেছে। আরে বোকা মেয়ে, এত তাড়াতাড়ি নাস্তা বানাতে গেলে তুমি? মাত্র 6টা বেজেছে তো। আমি করে নিতে পারতাম তো, নাকি বুড়ো হয়ে যায়নি এখনো? মা, আমি তো কেবল পরোটার ডিম ভাজিটা করেছি আর রুটি বানিয়ে রেখেছি। বাবাকে গরম গরম ভেজে দেবেন, উনি তো ঠান্ডা রুটি খেতে পারেন না। ওনার জন্য আলু ভাজাও করে দিয়েছি, আর দুপুরে মাছের রান্নার জন্য সবজিও কেটে দিয়েছি। আপনি শুধু রান্নাটুকু করে নেবেন, ব্যাস। আমি করে নিতে পারতাম তো সুপ্রভা, তোমার এত কিছু করা লাগতো না। এটা শুধু আপনার একার সংসার নেই মা, এটা এখন আমারও সংসার। আমার সংসারের প্রতি আমার সব দায়িত্ব কর্তব্য পালন করব। নিজের স্বপ্ন পূরণের জন্য সংসারের কাজ থেকে পিছু পা হব কেন? আর আপনি তো আমাকে সাহায্য করছেনই। সুপ্রভার কথা শুনে সুনেরা বেগম হাসলেন। সুপ্রভার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেঁচে থাকো মা, এখনই সংসার নিয়ে তো চিন্তা করতে হবে না তোমায়। আমরা এই কয়জনই তো মানুষ, সে আমি একাই সামলে নিতে পারবো। তোমার শাশুড়ি মা এখনো কিন্তু থুরথুরে বুড়ি হয়ে যায়নি বলে দিলাম, চুলগুলো কালোই আছে। সুনেরা বেগমের কথা শুনে সুপ্রভা হাসে। তখনই শিকদার সাহেব আসে বাহির থেকে হাঁটাহাঁটি করে। সুপ্রভা, ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ বাবা, আজকে থেকেই ক্লাস করতে যাব। প্রতিদিন না গেলেও মাসে তো কয়েকটা ক্লাস করতেই হবে, বলুন। শিকদার সাহেব সুপ্রভার মাথায় হাত রেখে বললেন, দোয়া করি সুপ্রভা তুমি মন দিয়ে পড়াশোনা করে আবার ভালো রেজাল্ট করো। এতদিন যেমন তোমার বাবার মুখ উজ্জ্বল করতে, এবার যেন শ্বশুর মশাইয়ের মুখ উজ্জ্বল করতে পারো, সেভাবেই পড়াশোনা করবে, কেমন? অবশ্যই বাবা, আমি আপনার ভরসার যথাযথ মান রাখবো। শিকদার সাহেব এখন অনেকটাই বদলে গেছেন। যদিও প্রথম 2-1 মাস প্রতিবেশীদের টিটকিরিমূলক কথা আর অতীতের জন্যে সুপ্রভাকে বরাবরই অপছন্দ ছিল ওনার, সে বিয়ের পরও। কিন্তু সুপ্রভা দিন দিন যেভাবে ওনার খেয়াল রেখেছে, তার উপর অনার্সের রেজাল্টের পর এলাকায় গেলে সবাই শিকদার সাহেবের বৌমার প্রশংসাই করত। এইসব আনন্দে শিকদার সাহেবের মন থেকে আগের বিদ্বেষ দূর হয়ে গেছে বলা যায়। সুপ্রভা রান্নাঘর থেকে রুমে চলে যায়। সুপ্রভা যখন রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায়, খেয়াল করে দেখে তার পাশে অনিলও দাঁড়িয়ে আছে অফিসের জন্য রেডি হয়ে। আপনি এত তাড়াতাড়ি রেডি হয়েছেন কেন? আপনার অফিস তো আরো পরে। তাহলে তোমাকে দিয়ে আসতে হবে না। মানে আপনি আমার সঙ্গে যাবেন? আরে আপনি ভুলে কেন যাচ্ছেন? ওই জায়গাটা আমার হাতের তালুর মতন চেনা, এতগুলো বছর থেকেছি আমি সেখানে। সুপ্রভার কথা শুনে অনিল মুখ ভার করে ফেলে। সুপ্রভার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। অফিস ছুটি পাইনি আমি, কিন্তু তা বলে তোমাকে একাও ছাড়তে পারছি না। সামনে রাস্তাটুকু এগিয়ে দেই তোমাকে। অনিলের মায়ায় জড়ানো কথা সুপ্রভা আর ফেলতে পারে না, রাজি হয়ে যায়। দুজনে একসঙ্গে নিচে নেমে নাস্তা করে বেরিয়ে পড়ে। সামনে রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করবার পর
গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। তারপর গাড়ি আসলে দুজনে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসেও অনিলের নানান কথা সুপ্রভার সাথে, কথা যেন আর শেষ হয়ই না। একটু পর একটা গন্তব্য এসে গাড়ি থামায়। এখান থেকে সুপ্রভাকে একাই যেতে হবে এবার। তারপর অনিলের রাস্তায় অনিল চলে যাবে অফিসে। সাবধানে যাবে, কেমন? ঠিক আছে, যেভাবে যাচ্ছ সেভাবেই ফিরে আসবে। যদি আর দেখা না হয় আমাদের, এটাই যদি শেষ দেখা হয়ে থাকে নিয়তিতে। নিয়তি এত নিষ্ঠুর হবে না সুপ্রভা। 7টা বছর অপেক্ষা করেছি। তোমাকে হারালে আমাকে কেউ খুঁজে পাবে কিনা আমি নিজেও জানি না। আরে আমি মজা করছিলাম, এত সুন্দর সংসার স্বামী ছেড়ে কোন মেয়ে চাই চলে যেতে? আমিও চাই না। যতদিন বাঁচি আপনার সাথেই বাঁচবো। দেরি হয়ে যাচ্ছে, আপনি চলে যান, আমিও যাচ্ছি, পৌঁছে কল করে নিব না। সুপ্রভা মুখে হাসি ঝুলিয়ে রেখে অনিলকে বিদায় জানালো। সামনে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে সুপ্রভা। অনিল তাকিয়ে দেখলো ঠিক যতক্ষণ না অবধি সুপ্রভাকে না দেখা যায় ততক্ষণ অবধি দেখতেই থাকলো পলকহীন ভাবে, যেন এটাই সুপ্রভার সাথে শেষ দেখা অনিলের। আর কোনোদিনও জীবিত দেখতে পাবে না চোখের সামনে। এরকম তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে সুপ্রভার যাবার পানে। মনটা কেবল কু গাইছে সকাল থেকে। সুপ্রভার কিছু হবে না তো? অনিল যে তাকে তাহলে শেষ হয়ে যাবে পুরোপুরি ভাবে। তুই যে এখানে বসে আছিস, অনিলকে ফোন করে জানিয়েছিস তো মা? মায়ের কথায় সুপ্রভার হুঁশ ফেরে। মা, তোমাকে আর কি বলবো, ফোনে দেখো চার্জ নেই, ঠাস করে হাত থেকে পড়ে বন্ধ হয়ে গেছে। বাড়ির ওদিক দিয়েই তো ভার্সিটি যাই, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে যাই একটুখানি। অনেক তো দিন হলো দেখি না তোমাদের, খুব ইচ্ছে করছিল। সে অনিলকে বলে আসতে পারতিস, ছেলেটা তো চিন্তা করবে। ফোন করে নিয়েছিস তো? হ্যাঁ মা, ভার্সিটিতে পৌঁছে ওকে মেসেজ তো করে নিয়েছিলাম, কিন্তু হাত থেকে পড়ে গিয়ে ফোনটা যে অফ হলো আর অনই হচ্ছে না, বুঝতে পারছি না কিছু। আচ্ছা, তুই আমার ফোন থেকে অনিলকে ফোন করে নে মা, না হয়। মায়ের কথায় সুপ্রভা অনিলের ফোনে ফোন দেয়, কিন্তু পরপর নাম্বার ব্যস্ত বলতেই থাকে। ভার্সিটি থেকে ক্লাস করে ফিরে বাপের বাড়িতে এসেছিল সুপ্রভা। সেখানেই কাকি আর মায়ের সাথে টুকটাক আলাপ করতে লাগে। এরই মাঝে তামিম এসে উপস্থিত হয়। আরে বোন যে, কখন আসলি? সুপ্রভা হাসি মুখে উত্তর দেয়। এই তো একটু আগে এসছি, বসো এখানে। তামিম গিয়ে সুপ্রভার সামনে বসলো। তারপর বল, সংসার কেমন চলছে তোর? আমার সংসার তো বিন্দাস চলছে ভাইয়া, তোমার সংসারে কি খবর বলো? বাড়িতে এখনো কিছু বলনি? বলেছিলে তো আমার বিয়ের পর বলবে, আমার বিয়ে তো সেই কোন মাসেই শেষ। সুপ্রভার কথা শুনে তামিমের কাশ উঠে যায়। উপস্থিত মোমেনা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে ছেলেকে প্রশ্ন করে, তোর আবার সংসার আসলো কোথা থেকে বাবা? এবারও তামিম উত্তর দেবার আগেই সুপ্রভা মুখ খুলল। আরে কাকিমা, তুমি জানো না তামিম ভাইয়ার লুকোনো সংসার তো সেই কবে থেকেই। বলেছিল আমার বিয়ের পর বলবে, কিন্তু এখনো দেখো চুপ করেই আছে, সেজন্যই তো আমি বলে দিলাম। সুপ্রভার কথা শুনে মোমেনা বেগম উচ্চস্বরে বললেন, মানে তামিম প্রেমও করছে? হায় রে, কোন মেয়ের কপাল পুড়ল আল্লাহ জানে। মায়ের এরকম কথায় অপমান বোধ করে তামিম। এবার মুখ খুলল, এতক্ষণ চুপ করে থাকলেও। না মা, আমি কোনো মেয়ের কপাল পুড়াইনি। সেই মেয়েই তোমার ছেলের কাছে এসেছে। তোমাদের কথা হলে বলিও, কালকেই নিয়ে যাব তোমাদের সবাইকে। তামিম চলে যায় সেখান থেকেই পরিস্থিতি এড়াতেই। তামিম যেতেই সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ভাইয়া লজ্জা পেয়েছে কাকিমা, দেখলে তো? কথাগুলো বলেই সুপ্রভা ফের হাসতে থাকে। আচ্ছা সুপ্রভা, আর বসবি? এবার তো তোকে যেতে হবে, না হলে থেকে যা। না না কাকিমা, আমাকে যেতেই হবে। বাড়িতে গেলে বাচ্চারা আসবে, ওদের পড়াতে হবে, আর মোট কথা উনি রেগে যাবে। আমি যাই এবার মা। কপাল করে এরকম ঘর পেয়েছিস সুপ্রভা, জামাইয়ের কথা না হয় বাদই দিলাম, এরকম ছেলে এখনকার যুগে হারিকেন দিয়ে খুঁজলেও পাবি না। আর তোর শ্বশুর শাশুড়ি মাও বেশ ভালো। শ্বশুর শাশুড়ি মা না কাকিমা বলো, আমার আরেক বাবা মা। আচ্ছা মা, এবার যাই কেমন? কাঁধে ব্যাগ নিয়ে সুপ্রভা তাড়াহুড়ো করে চলে যায় বাপের বাড়ি থেকে। এখান থেকে বাস পাওয়া যায় না, বেশ কিছু দূর হাঁটতে হয়। তাড়াহুড়ো করে হাঁটার সময় সুপ্রভা দেখে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। বাসের জন্য হাঁটা না ধরে সেই সিএনজিতে উঠে বসলো। চলুন ভাই, ভাড়া নিয়ে দামাদামি করবে না, যত লাগে ততই দিব আমি। আপাতত আমার বাড়িতে ফিরতে হবে।
সুপ্রভা সিএনজিতে বসা লোকটার দিকে তাকাতেই দেখতে পায় মানুষটা আর কেউ নয়, মিরাজ। হ্যাঁ, এত বছর পর যে অতীতকে এভাবে দেখতে পাবে সুপ্রভা কল্পনাও করেনি। মিরাজকে দেখতে পেয়েই তাড়াতাড়ি করে সিএনজি থেকে নামতে যাচ্ছিল সুপ্রভা। অমনি মিরাজ গাড়ি থেকে নেমে আসে সুপ্রভার সামনে। হে কি, আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? ছাড়ুন বলছি। মিরাজকে এভাবে সামনে আসতে দেখে বেশ ভয় ধরে গেল সুপ্রভার মনে, যদি কিছু করে বসে। সুপ্রভা, ভালো আছো? আমাকে দেখে এরকম করছো কেন? আমার দুটো কথা শোনো, দয়া করে শোনো। সুপ্রভার স্থির হলো, সিদ্ধান্ত নিল মিরাজের কথা শুনবে। দিন দুপুরে আর কি বা করবে? আচ্ছা বলুন, তবে কি বলতে চান? তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি আর আগের মতো নেই। বছর 5 হবে বিয়ে করেছি, মেয়েও হয়েছে, একটা স্ত্রী সন্তান নিয়ে সুখেই আছি। এই সিএনজি চালিয়ে একসময় তোমার বাবা রিক্সা চালাতো বলে আমার বোন তিরস্কার করেছিল, আর আজকে আমিই সিএনজি চালাই। দেখলে সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করায়, এটা বলা বড় মুশকিল। ওই এলাকাতে থাকেন না আর? না, সেখানে থাকি না। এই এলাকাতে এসেছি সবে 1 মাস হবে। ভাড়া থাকি বউ বাচ্চা নিয়ে। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি কেন? এলাকার কত মেয়ের পিছু লেগেছিলাম, তার জন্য নিজেই লজ্জিত আমি। আচ্ছা তবে ভালো থাকবেন, আমি আসি। সুপ্রভা যেতে নিচ্ছিল, আবার ডাক দিল মিরাজ। বিয়ে নিশ্চয়ই অনিলকেই করেছো, বলো? হ্যাঁ। এখন বাড়িতে যাবে, তাই তো? হ্যাঁ, বাড়ি যাব। চলো, আমি তোমাকে ছেড়ে দিই। মিরাজের কথা শুনে সুপ্রভা সন্দিহান দৃষ্টিতে মিরাজের দিকে তাকালো। আপনি ছেড়ে দেবেন কেন আমাকে? অতীতে কত ভুল করেছি, সেগুলো না হয় শুধরে নি। তোমার উপকারে লাগতে পারলে ক্ষতি কি বলো? তাছাড়া এখান থেকে খালি গাড়িও পাবে না তুমি, সহসা পেলেও আবার একটু পর দাঁড়াতে হবে। বাড়িও যেতে অনেক দূর, রাত হয়ে যাবে অপেক্ষা করতে গেলে। আবার তুমি দেখছি একাও, তাই বলছি আমার গাড়িতে উঠে বসো নিশ্চিন্তে। আমি সোজা তোমাদের বাড়ির রাস্তায় নামিয়ে দেব, ভয় নেই, আমি খারাপ কিছু করব না। মিরাজের কথাই সঠিক, ওর গাড়িতে করে না গিয়ে অপেক্ষা করলে ফিরতে গেলে রাত হয়ে যাবে। কিন্তু পুরোপুরি মিরাজকে ভরসাও করতে পারছে না, আবার বাড়িও যেতে হবে তাড়াতাড়ি। উপায় না পেয়ে সুপ্রভা মিরাজকে বলল। আপনার ফোনটা দিন। মিরাজ ফোন দিতেই সুপ্রভা সুনেরা বেগমের নম্বর ডায়াল করে বাড়িতে ফেরার কথা বলে দিল। বাহ, তুমি বরাবরই বেশ বুদ্ধিমতী সুপ্রভা। আমি তোমার ক্ষতি করব কিনা সেই সন্দেহের জন্য কৌশলে আমার নাম্বার থেকে তোমার শাশুড়ি মাকে কল করে নিলে। হ্যাঁ, আপনি তো আমাকে পৌঁছে দেবেন বলেছেন, এবার চলুন তবে। এবার আর কথা বলে দেরি না করে সুপ্রভা সিএনজির পিছনের সিটে বসে পড়ে। মিরাজও মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। সংসার নিয়ে ভালোই আছো তবে, বলো? হ্যাঁ ভালোই আছি, কিন্তু এখন কথা বলবেন না। গাড়ি চালাচ্ছেন, মনোযোগ সহকারে গাড়ি চালান। সুপ্রভার কথায় মিরাজ থামলো, আর কিছু বলল না। সুপ্রভা তখন ইচ্ছে করেই মিরাজের ফোন থেকে অনিলকে ফোন করেছে, যাতে কিছু না হলে মিরাজের নাম্বারে পেতে পারে অনিল। গাড়ি পাচ্ছিল না, এদিকে দেরিও হয়ে যাচ্ছে, সেজন্যই বাধ্য হয়ে মিরাজের গাড়িতে উঠছে। ওইদিকে দুপুর গড়িয়ে বিকেল শেষ হয়ে যাচ্ছে, অথচ সুপ্রভা এখনো বাড়িতে ফেরেনি। অনিল সমানে সুপ্রভাকে কল করে যাচ্ছে, অথচ ফোনে পাচ্ছে না। তার উপর সকালবেলা আবার মনটা কু গাইছিল, ছাড়তেই ইচ্ছে হয়নি সুপ্রভাকে। এর ভিতরে সুপ্রভার ফোন বন্ধ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে অনিল। অফিসের কাজে কোনো মন লাগাতে পারছে না। না, এভাবে বসে থেকে চিন্তার ভিতর আর সে থাকতে পারবে না। এতক্ষণে সুপ্রভার চলে আসার কথা ছিল। সুপ্রভা এও বলেছিল বাড়িতে ফিরে কল করবে, অথচ কিছুই করছে না। চিন্তার ভিতর থাকতে না পেরে অনিল সিদ্ধান্ত নিল সে সুপ্রভার ভার্সিটিতেই যাবে। সে উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের কাছে আসতেই দেখে একটা সিএনজির ভিতর সুপ্রভাকে দেখা যাচ্ছে। অনিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। সুপ্রভা সিএনজি থেকে নামে। ধন্যবাদ আপনাকে আমাকে ঠিকঠাক মতন পৌঁছে দেবার জন্য। চলুন আমার শ্বশুরবাড়িতে, আসেন। মিরাজ হেসে প্রতি উত্তর করলো। না, যাব না, পরে একদিন যাব। তোমার সাথে যেরকম ব্যবহার করেছিলাম সেজন্য মনে মনে অনুতপ্ত ছিলাম। আজকে ভেতরটা হালকা হলো তোমার উপকারে এসে। এখন আসি আমি। সে কি, ভাড়া নেবেন না? না, নেব না, একটুখানি উপকার করলাম না হয় তোমার। সুপ্রভা কথার উত্তর দিতে যাচ্ছিল, অমনি অনিল সেখানে এসে পড়ে। এতক্ষণ সুপ্রভা অনিলকে দেখতে না পেলেও অনিল ঠিক দেখতে পেয়েছে।
এই জন্যই তোমার আসতে এত দেরি হচ্ছিল সুপ্রভা। অনিলের কথায় সুপ্রভা চমকে ওঠে। বুকের ভিতর ভয় জমা শুরু করে। অনিল তাকে ভুল বুঝবে না তো মিরাজের সঙ্গে দেখতে পেয়ে? যেরকমটা আগে ভুল বুঝে অভিমান করে দূরে সরে গেছিল, এখনো যদি ওই রকম হয় তাহলে? সুপ্রভা অনিলকে বোঝানোর উদ্দেশ্যে বলতে যাচ্ছিল, কিন্তু এর আগে অনিল বলে ওঠে, আরে মিরাজ ভাই রে, আপনি আমার বউকে পৌঁছে দিয়েছেন? বিরাজও বুঝলো ঘটনা হয়তো অন্যদিকে যেতে পারে, সেজন্য বলল, হ্যাঁ ভাই, আমি পৌঁছে দিলাম সুপ্রভাকে। যে রাস্তায় দাঁড়িয়েছিল সেখানে খালি গাড়ি পাওয়া মুশকিল হতো, সেজন্য অপেক্ষা করলে রাত হয়ে যেত। তুমি কিছু মনে করিও না আবার ভাই। অনিল হাসল। সুপ্রভাও অনিলের মতিগতি বুঝতে পারছে না।